আমি যদি যদি বলি আপনারাই আমার আশা এবং ভরসা, ভুল হবো নাকি? আমি যদি বলি আপনারাই আমার সম্পূর্ণ পরিকল্পনা, তাহলে ভুল হবো নাকি? আমি যদি বলি আপনারাই আমার বর্তমান এবং ভবিষ্যৎ, ভুল হবো নাকি? সব আমি মনে করি আমি যত শব্দ বললাম সম্পূর্ণ আমার জীবনের শরীরের হাড়ে হাড়ে আমার এইভাবেই গাঁথি নেওয়া আছে আপনাদের জন্য, নেক্সট প্রজন্মের জন্য। আমার বাবা কংগ্রেস বিরোধী ছিল, আমার বাবা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে এবং জেল খাটছে অনেকবার। আমাদের এই বাড়ি থেকে ধরে নিয়ে গেছিল, 13 মাস জেলে ছিল। ধুবড়ি থেকে ওনাকে ধরে নিয়ে গেছিল, 19 মাস জেল খাটছে। জনতা পার্টির মন্ত্রী হয়েছে, জনতা পার্টিকে নিয়ে আসছে আসামে। এখন জনতা পার্টি ভাঙে গেল 1980 সালে। উনি চিন্তা করলো, যখন ওনাকে প্রস্তাব দিল যে আপনি কংগ্রেসে আসেন, প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী আনোয়ারা তাইমুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশব গগৈ, ইনারা আমার বাবাকে 14 জন এমএলএ সহ আমন্ত্রণ করলেন কংগ্রেস পার্টিতে যে আপনি আসেন, মন্ত্রী দিব এবং সসম্মানে আপনাকে রাখবো। আমার বাবা চিন্তা করলো আমি 25 বছর আমি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলাম, ইমার্জেন্সির কথা আমি কত কইছি, ইন্দিরা গান্ধীর কত কাহিনী আমি মানুষের সামনে উদঙ্গাই দিছি, কিন্তু আমাকে কংগ্রেসের যাতে বলতে আমি কি করি। উনি ভাবলো মানকাচা সমষ্টির কথা, যে ওই মানকাচা সমষ্টি, যে সমষ্টি পশ্চিম পাকে বাংলাদেশ, যে সমষ্টির বাকি 2 ভাগ অর্থাৎ পূব এবং দক্ষিণ মেঘালয় আবদ্ধ, আরেক পাকে উত্তর পারে বিশাল ব্রহ্মপুত্র, তার মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপ আমি কেমন করে উদ্ধার করব? এই দ্বীপ আমি কেমন করে আলো করব? এই দ্বীপের মাঝখানে যারা বাস করে, তখন জঙ্গল ছিল, আকাল ছিল, কাতি মাসে আকাল হয়, বড় বড় বিশাল বিশাল বানপানি হয়, মহামারী হয়, আর বাকি কিচ্ছুই নাই, কিছুই নাই। রাস্তাঘাট, অফিস, আদালত, রিলিফ পর্যন্ত আমরা দেখি নাই তখন পর্যন্ত। আমার বাবা চিন্তা করলো আমার সমষ্টির কথা। উনি বিভিন্ন সময় আমাদের এই গল্প কইত, মানকাচা সমষ্টির ভবিষ্যতের কথা চিন্তা করছিলেন। উনি মানকাচা সমষ্টির উন্নয়নের কথা চিন্তা করছে। উনি ভাবছে যে কংগ্রেস পার্টি আবার বহুদিন থাকবো, তাই আর আমি বাকিদের সময় জীবনে আমি নষ্ট না করি, আমি মানুষের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দেই। তখনই কংগ্রেসে উনি জয়েন করলো। হাটসিমারিতে জঙ্গল কাটি কাটি সাব ডিভিশন করলো, উনি ভেটেরিনারি সাব ডিভিশন আনলো। অফিসার আমাদের মানুষ তখন অফিসারই ভালো করে দেখে নাই। এলপি স্কুল, ভেঞ্চার স্কুল, প্রভিনশিয়ালি শুরু করে দিল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি করলো। তখন আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা পরীক্ষা দিতে যাইতো, মেট্রিক, পিইউ এবং বিএ। উনি এক্সামিনেশন সেন্টার নিয়ে আসছিল মানকাচরে। উনি চাকরি ধারা সারে চাকরি দেওয়া আরম্ভ করলো গ্রামে গ্রামে। জলসিঞ্চনের ব্যবস্থা করে দিয়ে সবুজ মানকাচর সমষ্টি সবুজ করে দিল, এরিয়া আবাদ শুরু করে দিল। বিভিন্ন ডিভিশন নিয়ে আসলো, পিডব্লিউডি রোড সাব ডিভিশন, পিডব্লিউডি বিল্ডিং সাব ডিভিশন, বিএডিপি ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে আনলো। তার আগে কোনো অফিসারই দেখেনি আমাদের মানুষ। এইভাবে আমাদের সমষ্টি আস্তে আস্তে উনি সারা আসামের মধ্যে সুপরিচিত করে দিল। তারপরে উনি হঠাৎ মারা গেল। উনি মারা যাওয়ার পর মাত্র 7-8 মাস পর, আমি দয়া করে আপনাদের বলতেছি, আর মাত্র কিছু সময় আমি বলবো, এই কথাগুলো মনে রাখার প্রয়োজন আছে। হয়তো কালকে আমরা থাকবো না, আপনাদের জন্য এই কথাগুলো খুব জরুরি আছে, প্রয়োজন আছে। তারপরেই আমার বাবা মারা যাওয়ার পর হঠাৎ আকস্মাত তারপর আমার মার জন্য দিল্লিতে গেলাম। যে দিল্লিতে গেলাম সেই দিল্লিতে কে থাকে? বড় বড় কংগ্রেসের লিডার, বড় বড় কংগ্রেসের মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, মানে প্রণব মুখার্জি, রাজেশ পাইলট, মানে বাকান সিং, সুব্বা, মণিকুমার সুব্বা, যে ব্যক্তিগুলা গুয়াহাটিতে আসলে আমাদের বাড়িতে আসতো,
এই ব্যক্তিগুলা ব্ল্যাকেট দিয়ে ভর্তি করতো, রূপ বাড়ি ঘেরাও করতো, আর আমাদের বাড়িতে আসে আমার মার হাতে পান খাইতো। আর সেই ব্যক্তিগুলো কখনো যখন গেলাম আমার আব্বা মারা যাওয়ার পর, আমার মাকে নিয়ে চিনেই না, দুর্ব্যবহার করে, ভিখারির মতন ছোলা নিয়ে নিয়ে ভিখারির মতন তাদের কাছে গেছি, বারান্দায় বারান্দায় বসে থাকছি, খারাপ ব্যবহার করে। আমাদেরকে নমিশন দিল না। জহুরুল ইসলাম সাহেবের কংগ্রেসের কত অবদান ছিল সব ভুলে যায়। সায়েদ খানকে নমিশন দিল, যে ব্যক্তি কংগ্রেসে করে নাই। তখন মনে আছে সায়েদ খানকে নমিশন দেওয়ার পর ঘুরে আসলাম, আপনারা বললেন যে সংবাদ ঘুরি নিয়ে আসুন, ঘুরি নিয়ে আসলাম। আপনারা ঘড়ির ছবিতে আমার মাকে এমএলএ বানালেন, আর সায়েদ খানের সিকিউরিটি মানি বাজেটটা হলো মাত্র সারা সমষ্টির মধ্যে 7,000 কত ভোট পাইছিল, হয় না? 2011 সালে তরুণ গগৈ সাহেব আমাকে বলল, ওখানে উপস্থিত ছিল প্রাক্তন মন্ত্রী ওয়াজেদ আলী সাহেব, প্রাক্তন মন্ত্রী মহিবুল হক সাহেব, বিপ্লব তুমি এবার জিতিবা দেই, তোমার ফিল বহুত ভালো, বহুত ভালো, যেমন রিপোর্ট আহিছে সব রিপোর্ট তোমার ফেভারত আহিছে, তুমি ভালকে লাগি থাকা দেই। তার 1-1.5 মাস পরে যখন টিকিট আনতে গেলাম দিল্লিতে, আমাকে টিকিট না দিয়ে টিকিট বিক্রি করে দিল আরেকজনের কাছে। প্রথম সায়েদ খানের কাছে টিকিট বিক্রি করলো পয়সা নিয়ে, তারপরে 11তে আরেকজনের কাছে বিক্রি করলো। আমি আজকে বিআরআই মিটিং দিলাম, ঘর পাই নাই, একটা দিন খালি সময় আছিল নমিনেশন সাবমিট করা। বিআরআতে মিটিং ডাকলাম, আপনারা সবাই গেলেন সেখানে, ধারাসারে বৃষ্টি। আমি কান্দাকাটি করলাম যে আমার সঙ্গে আবার এই করলো, মার সঙ্গে এই করছিল, আমার সঙ্গে এই করলো কংগ্রেস পার্টি, আমি কি করতে পারি? আমার সামনে জগ আছিল, পানির জগ ছিল। তখন বিআরআই ধারাসারে বৃষ্টি, কেউ নড়াচড়া করে নাই। সবাই কি বললো? এক বাক্যে বললো, তুমি ওই তোমার টেবিলের সামনে, তোমার সামনে যে জগ আছে, এই জগ ছবি নিয়ে তুমি দাঁড়াও, ইনশাআল্লাহ তোমাকে আমরা জগ ছবিতে পার করবো, কোনো ভোট দিতে পারবো না। আমি জগ ছবি নিলাম, 11,000 ভোটে আমাকে আপনারা এমএলএ বানালেন। 2012 আমি গেলাম কোকরাঝাড়ে, নিদারুণ ঘটনা, করুণ ঘটনা, চোখের সামনে কত মানুষ মারতেছে, একটা পুলিশ নাই, ঘর বাড়ি পুরে ছারখার করতেছে, দিনে দুপুরে একটা পুলিশ নাই। তখনকার মিনিস্টার সিদ্দিক আহমেদের প্রতিবাদ করার জন্য কিছুদিন পরে সিদ্দিক আহমেদকে মন্ত্রিসভা থেকে তরুণ গগৈ আউট করে দিল। মনে আছে না নাই? আমি যা বলতেছি হাকিকত, যা বলতেছি সব সত্য বাস্তব, একটা কথাও এদিক ওদিক নাই। জীবনে আশা করি আমি কোনো মিথ্যা কথাও কই নাই ভোটের জন্য। তারপর ওখানে আমাদের ওয়ার্নিং দিল, রকিবুল হোসেন এবং চন্দন ব্রহ্ম হুমকি দিল। কোকরাঝাড় সার্কেট হাউসের সামনে আমি, ওয়াজেদ চৌধুরী ছিল, আফতাব মোল্লা ছিল, আলী আকবর মিয়া ছিল, আমাদেরকে ধমকি দিল, তোমাদেরকে কি থাকি বলে তোমাদেরকে আসা, আমরা কেন ওখানে আছি, আমাদেরকে ওখান থেকে বাইরে হয়ে যেতে বললো। খালি বিকেল বেলা জানাজা দিল, মানুষগুলো মাঠে জানাজা করছে, ওই জানাজায় খালি যাতে দিত, আর কোন জায়গায় যাতে দিত না। সেখান থেকে আসে 12-13 মধ্যেই আমি সিধা মানকাচার অডিটোরিয়াম হলের মধ্যে আমি মিটিং ডাকলাম। সিধা ওখান থেকে 3 মাস ছিলাম কোকরাঝাড়ে এমএলএ থাকতে। এখানে আসে আমি মিটিং ডাকলাম, সারা সমষ্টির বুজুর্গগণ যারা সিনিয়র মোস্ট আমাদের লিডার ছিল, কর্মকর্তা কমিটি সবাইকে ডাকলাম, সবাইকে, কর্মকর্তা কর্মী সবাইকে ডাকলাম। তাকে আমি বিশ্বাস দিলাম যে কংগ্রেসের আমি নিজ চোখে দেখে আসলাম এই ঘটনা, এই পার্টি আমি করবো না, এই কংগ্রেস পার্টি আমি আর করবো না। মনে আছে? মনে আছে কোকরাঝাড়ের ঘটনার পর আমি কই নাই যে এই পার্টি করবো না। অডিটাম হবে আপনার প্রেসিডেন্ট ছিলেন আন্তরিক, যে এই পার্টি আমি করবো না, আপনারা বলেন আমি কি করতে পারি। তখন সবাই বলো যে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তুমি থাকো। একদিন যেরকম হিতেশ্বর সৈকিয়া, জহুরুল ইসলাম, 1 টাকার এই বৃষ্টি উপস্থিত ছিল, তুমি ওইরকম হয়ে যাও। আর আল্লাহ রহমত, ঈশ্বরের কৃপাতে আমি ওই রকমই হয়েছি। হেমন্ত বিশ্ব শর্মা মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার কথা মনে রাখবো,
আমার কথা মনে রাখবো। হেমন্ত বিশ্ব শর্মা আজকে চিফ মিনিস্টার হয়েছে, যদি বলে যে 5 জন মেন মানুষ কে ছিল আপনাকে সঠিকভাবে ত্যাগ স্বীকার করি আপনাকে সহযোগিতা করা ব্যক্তি, 5 জন নাম বলেন, তার মধ্যে আজকে আমার নাম ওখানে থাকবে। ডিফারেন্স এটাই হয়েছে যে বাকিগুলা সমষ্টি মিলে গেছে, বিজেপি হয়ে গেছে, রাজ্যটা বিজেপি হয়েছে, আসাম। আমার সাথে যারা এমএলএ ছিল, কলিগ ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা এখন এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। আমি এখন পর্যন্ত এখানে ভাষণ দিতেছি, ওই যে ডিফারেন্স এটাই। ওরা মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে কয়েকবার। আমি একবারও এমএলএ হই নাই, তারপর মন্ত্রী হই নাই। আমি এখন ওয়েজেপিতে আপনি ভাষণ দিতেছি, বাকি সব আমার বন্ধু বান্ধব সব এমএলএ মন্ত্রী হয়েছে। ডিফারেন্স এটাই। এখন আসেন ওই মিটিংয়ে কি বলছিলাম শুনেন। 2016 সনে তরুণ গগৈ জানেওয়ালা, হিন্দি দিয়ে করছিলাম, তরুণ গগৈ জানেওয়ালা 2016 চির বিদায় নেবে রাজনীতি থেকে, মনে রাখেন। ওই দিন আমি বলছিলাম না নাই, হিন্দি দিয়ে বলছিলাম জানেওয়ালা। তারপরে বলছিলাম নতুন ঢেউ আসবো, নতুন ঢেউ আসবো, আর সেই নতুন ঢেউ শক্তিশালী হব, আর সেই নতুন ঢেউ অনেক দিন থাকবো। এই কথা কইছি না নাই? আমি আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি। তারপর নতুন ঢেউ আসলো না নাই? 16তে বিজেপি সরকার আসলো না নাই? কংগ্রেস হাওয়া হলো না নাই? তরুণ গগৈ গেল না নাই? আজকে 2025, মনে রাখেন, লিখে রাখেন, আত্মবিশ্বাসের সহিত